প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ, পদায়নের তারিখ ঘোষণা, ১২ মার্চের মধ্যে যোগদানের নির্দেশ। ফরিদপুরের মধুমতি নদীতে তীর রক্ষা বাঁধের কাজ শুরু, উচ্ছ্বসিত নদী পাড়ের বাসিন্দারা, মান নিশ্চিতের তাগিদ। বাজারে কদর বাড়ায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদে ঝুঁকছেন চাষিরা, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া, নকআউটের রেকর্ডে এগিয়ে অজিরা, গ্রুপ পর্বের জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার আপিল বিভাগের রায়ের পরপরই এক আদেশে অধিদপ্তরকে এই নির্দেশ দেয় মন্ত্রণালয়। আজ নিয়োগপত্র জারি এবং ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্ভবত এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোট হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদার লাবিব সহ একটি প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা বলেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সংস্কার উদ্যোগ সহ জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা এবছরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে হাসিনা সরকারের আমলে দেশের জনগণের উপর সংগঠিত সকল নৃশংসতা নথিভুক্তকরণের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কুইন লুইস সহ একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এমন মন্তব্য করেন তিনি। রাজধানী কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় আঞ্জুমান মফিদুল ইসলামকে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ দাফন করেছে। এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। জিয়া টাওয়ার নামের প্রতিষ্ঠানটির একটি নতুন ভবনও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম। নতুন নাম হবে বাংলাদেশ স্যাটেলাইট ১। টেলিযোগাযোগ বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। এদিকে রাজধানীর পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এনসিজি। সোমবার বিসিবির সভার পর এই সিদ্ধান্তের কথা জানা যায়। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। মার্চ মাসের জন্য ১,৪৭৮ টাকা থেকে কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। এই দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে। বিইআরসির সোমবারের ঘোষণা অনুযায়ী একই সঙ্গে অটো গ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে।
দু একদিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এই কথা বলেন। 60% হচ্ছে পাম অয়েল, এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর সংরক্ষণের কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। এতে করে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী তীর সংরক্ষণ কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এতে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা। বাঁধ নির্মাণে চলছে কর্মযজ্ঞ। বেকু দিয়ে কাটা হচ্ছে পাশে ব্লক তৈরি করে তা ফেলা হচ্ছে তীরে। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর রক্ষায় মধুখালীর 3টি স্থানে ও আলফাডাঙ্গা উপজেলার 5টি চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। বান্ধাতে তো প্রচুর আমাদের লাভ হয়েছে, যাতায়াত ব্যবস্থা বাড়িঘর দরজা থাকবে, বানতিছে, তাতে আমরা মনে করেন খুশি। দীর্ঘদিন মধুমতি নদী ভাঙনের হুমকিতে ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। সুব্যবস্থা মতো না হয় তাহলে তো অসুবিধা হবে পরে। এই বাঁধ হওয়াতে আমাদের সার্বিক উন্নতি এবং এই এলাকার মানুষের বাড়িঘর রক্ষা, পাশাপাশি কৃষি, পণ্য পরিবহন এবং রাস্তাঘাট সুবিধা সমস্ত কিছুই সুবিধাজনক হবে, পাশাপাশি স্মৃতিও রক্ষা হবে। নদীটি সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে। কোনো ধরনের মানহীন সামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে জানান নির্বাহী প্রকৌশলী। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের তদারকির জন্য আমরা তো আছি, সাথে সাথে টাস্কফোর্সের প্রতিনিধি দল হচ্ছে নিয়মিত এখানে পরিদর্শন করতেছে। তারা এটার গুণগত মান, সংখ্যা এবং পরিমাণ দুইটাই নির্ধারণ করতেছে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে ওইখানে 2টা উপজেলা আলফাডাঙ্গা এবং মধুখালী, এই 2 উপজেলার প্রায় 7.5 কিলোমিটার হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। নরসিংদীতে বাড়ছে ক্যাপসিকামের আবাদ। মিষ্টি মরিচ হিসেবেও পরিচিত ইউরোপের এ সবজিটির এখন দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ হচ্ছে। বাজারের চাহিদা বাড়ায় কৃষকদের মাঝেও এর আগ্রহ বাড়ছে। সব বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ একটি ইউরোপিয়ান সবজি হিসেবে মাছ, মাংস সহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ক্যাপসিকাম ব্যবহার করা হয়। ইউরোপিয়ান সবজি হলেও এটি চাষাবাদে উর্বর জমি হওয়ায় কয়েক বছর যাবৎ বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। ক্যাপসিকাম চাষে কম পুঁজিতে অধিক লাভ। অন্যান্য অঞ্চলের মতো নরসিংদীর শিবপুর এলাকায়ও ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অনলাইনে দেখে প্রাথমিক অবস্থায় প্রায় 3 বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করছেন কৃষকরা। আশা করছেন খরচের তুলনায় লাভ বেশি হবে। জানালেন রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত জমিতে কাজ করতে হয়। ইন্টারনেটে ঘাইটা আমি যা পাইছি তা থেকে আমি করছি। আর যেহেতু নরসিংদী ডিস্ট্রিক্টে আমার জানা মতে করে নাই কেউ, আর কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করছি। সকাল তো সন্ধ্যা পর্যন্ত আমি নিরাই, পোকা টোকা না ধরে হলুদ পাত দিছি। নরসিংদীর এই অঞ্চলে ক্যাপসিকাম চাষের জন্য উর্বর। চারা লাগানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত রোগ ও পোকামাকড় দমন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চারা লাগানো থেকে শুরু করে একদম ফসল তোলা পর্যন্ত আমরা এই ধরনের পোকামাকড়, রোগ বালাইজনিত আরো যেসব সমস্যা রয়েছে আমরা তাকে পরামর্শ দিয়ে আসছে। এবং তার এই জমিগুলি তিনি যে চাষাবাদ করছেন, এটা বলতে গেলে একদম জৈবিক উপায়ে তিনি চাষাবাদ করছেন। দেশে ক্যাপসিকামের চাষাবাদ বৃদ্ধি পেলে কৃষি উদ্যোক্তার সংখ্যাও বৃদ্ধি পাবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।
খুলনায় অভিযান চালিয়ে গেল 24 ঘন্টায় 14 জনকে আটক করা হয়। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে খুলনা বিভাগের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আরিফ। খুলনায় গত 8 ফেব্রুয়ারি থেকে যে ডেভিল হান্ট শুরু হয়েছে সে পর্যন্ত খুলনা বিভাগে প্রায় 1000-এর উপরে জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গত 24 ঘন্টায় আমরা যেটা দেখেছি, গত 24 ঘন্টায় 14 জনকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় 6 জন এবং খুলনা মহানগরে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে 2 জন আওয়ামী লীগ নেতা, এর মধ্যে একজন সাবেক চেয়ারম্যান মানে রূপসা ঘাট উপ ইউনিয়নের চেয়ারম্যান এবং একজন আওয়ামী লীগ নেতা এবং একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রয়েছে। তবে সার্বিকভাবে বলতে গেলে এই ডেভিল হান্ট শুরুর পর থেকে গত সপ্তাহ ধরে নগরবাসী একটু স্বস্তি পাচ্ছে, কারণ আগের মতো সে ধরনের আতঙ্ক নগরবাসীর মধ্যে বিরাজ করছে না। তবে নগরবাসী একটা বিষয় নিয়ে তারা একটু সন্দেহ পোষণ করছেন। তারা মনে করছেন যে এই ডেভিল হান্টে কিছু নিরপরাধ লোককে হয়রানি করা হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন যে না, আমরা কোনো ধরনের কাউকে হয়রানি করছি না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বা সুনির্দিষ্ট মামলা রয়েছে বা যারা নাশকতার সাথে জড়িত এমন কাউকে আমরা গ্রেপ্তার করছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো বলছেন যে এই ডেভিল হান্টের এই যে অপারেশন এটা কন্টিনিউ থাকবে, অর্থাৎ অব্যাহত থাকবে এবং দিন এবং রাতে তারা এই ডেভিল হান্টের এই অপারেশনটা তো অব্যাহত রাখছেন। এবং বর্তমানে নগর জুড়ে একটা স্বস্তির অবস্থা বিরাজ করছে এবং নগরবাসী আগে যেমন রাত্রে চলাফেরা করতে আতঙ্ক বোধ করতো, সেই আতঙ্কটা কিছুটা কমে গেছে এবং নগরবাসী সব জায়গায় রাত 12টা 1টা বা গভীর রাত পর্যন্ত চলাফেরা করতে পারছে। তবে এইভাবেই বর্তমানে যে ডেভিল হান্টের অপারেশন গুলি অব্যাহত রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে এই ডেভিল হান্ট অপারেশনটা তারা আরো বেশি মানে তথ্য ভিত্তিক করবেন, যাতে করে সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারেন। আরিফ, এই ছিল খুলনা থেকে ডেভিল হান্টের সর্বশেষ তথ্য। শহীদুল, আপনাকে ধন্যবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে শেষ 4-এর লড়াই, যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ দুবাইতে বাংলাদেশ সময় বিকেল 3টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। আসলে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে আসলেও অজিদের মুখোমুখি হওয়া মানে বাড়তি চাপ ভারতের জন্য। যদিও এবারের অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে কতটুকু কি করতে পারবে তা নিয়েও আছে সংশয়। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে আসলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই কপাল পুড়ে যায় ভারতের। ওয়ানডে বিশ্বকাপে হেক্সা মিশন সফল হয় অজিদের। 2025 সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে সেই অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে গ্রুপ এর সেরা দল ভারত। অন্যদিকে অজিরা গ্রুপ পর্বে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই খেলতে পেরেছে পুরো একটি ম্যাচ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি এবং তৃতীয় ম্যাচে মাঠে নামলেও সেটি পুরোটা খেলতে পারেনি। ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচটিতে এবার ফিরে যাওয়া যাক। সেবারে অস্ট্রেলিয়ায় থাকা মিশেল স্টার্ক, হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মিলিত শিকারে ভারত খুব একটা রান করতে পারেনি। 240-এ থেমে যায় টিম ইন্ডিয়া। এবারে এই তিনজনের একজনও নেই। এর ফলে স্বস্তিতে থাকতেই পারেন রোহিত কোহলিরা। এদিকে ভারতের বোলিং লাইনে কিন্তু নেই জসপ্রীত বুমরা। তবে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বরুণ চক্রবর্তী তার ঘূর্ণির ক্ষমতা দেখিয়ে নিয়েছেন 5 উইকেট। এছাড়াও আছেন পেসার মোহাম্মদ শামি, পাশাপাশি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলকেও দুর্বল ভাবার সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ভারতের বোলারদের দিকে চোখ রাঙাতে পারে। এবার অবশ্য দুবাইয়ের মাঠে অজিদের মোকাবেলা করবে ভারত, সুতরাং সেদিক থেকে বাড়তি সুবিধা আছে ভারতের। তবে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার কাছে কেন জানি প্রায় টিম ইন্ডিয়ার কপাল পুড়ে যায়। ইতিহাস কিন্তু তাই বলে। যদিও দু দলই দুবার করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। এবার দেখা যাক কি হয় সেমিফাইনালে। মুদাসসির আলী, মোহনা সংবাদ।
ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা ইউরোপের। এদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও মুদ্রার দরপতন রোধে ব্যর্থতার দায়ে বহিষ্কার হলেন ইরানি অর্থমন্ত্রী আবদুল্লাহ নাসের হিম্মাতি। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি জঙ্গি সংগঠনের কমান্ডার সহ 14 সন্ত্রাসী নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। পাশাপাশি রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি ও ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে আসে এমন সিদ্ধান্ত। এদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও মুদ্রার দরপতন রোধে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আব্দুল নাসের হিম্মাতিকে বহিষ্কার করেছে ইরানের পার্লামেন্ট। হিম্মাতির বিপক্ষে ভোট দেন 182 জন এবং পক্ষে ভোট পড়ে 89 এমপির। গেল বছর হিম্মাতি মন্ত্রী হওয়ার পর ইরানি রিয়ালের মান কমেছে প্রায় 50%। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবানের 14 জন নিহত হয়েছেন। গেল 28 ফেব্রুয়ারি উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী শহরে নিহত হন তারা। অন্যদিকে 2024 সালে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছেন 1,08,000-এরও বেশি অভিবাসী। সংখ্যাটি গেল বছরের তুলনায় এই পর্যন্ত সর্বোচ্চ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় 2023 সালে আশ্রয় আবেদন জমা পড়ে 91,811টি, যা আগের বছরের তুলনায় 18% বেশি। এর আগে 2002 সালে 1,03,081টি আবেদন পড়েছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে রয়েছে প্রথম আলো। সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে শিগগির আলোচনা। জেলেনস্কির সঙ্গে আবার বসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ স্থগিত, 6,531 জনের নিয়োগপত্র আজ, যোগদান 12 মার্চ। চাষির 8 টাকার লেবু বাজারে 20 টাকা। দৈনিক ইত্তেফাক, কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই, কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা। গুলশানে ভবনে আগুন, ধোঁয়ায় 4 জনের মৃত্যু, এক রাতে 4 জনকে কুপিয়ে হত্যা। সমকাল, বারবার প্রতিশ্রুতি, সীমান্তে বন্ধ হচ্ছে না গুলি। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী। এবি ব্যাংকের সাবেক এমডির অস্ট্রেলিয়ায় 4 বাড়ি। ইউজিসির নজরদারি সংস্থার অধীনে যাচ্ছে 7 কলেজ। বাংলাদেশ প্রতিদিন, জামিনে বেরিয়ে অপরাধে, হাত পা ভেঙে তুলে ফেলা হলো 2 চোখ, আইন ভেঙে মব জাস্টিস। চ্যারিটেবল ট্রাস্ট মামলা খালেদা জিয়ার খালাস আপিল বিভাগে বহাল। রাজধানীতে ভবনে আবার আগুন, সিঁড়ির দরজায় তালা, দম বন্ধে 4 মৃত্যু। যুগান্তরের শিরোনাম, হুমকিতে 1000 কোটি টাকার ব্যবসা, আকাশপথে নৈরাজ্য। বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস, পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বণিক বার্তা শিরোনাম করেছে, ভারতে চিকিৎসা পর্যটকদের 70%ই বাংলাদেশি। ঠেকানো যাচ্ছে না আইনশৃঙ্খলার অবনতি, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় প্রতি মাসে সরকারের ব্যয় প্রায় 2000 কোটি টাকা। দ্য ডেইলি স্টার, ইউএসআইডি ফান্ড কাট, জব লসেস শক ডেভেলপমেন্ট ওয়ার্কার্স, কট বিটুইন টাইড অ্যান্ড টর্চার। আমরা শিরোনাম দেখছিলাম এবং আমরা শুরুতেই চলে যাব প্রথম আলোর দৈনিক ইত্তেফাকের একটা শিরোনামে। কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই, কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে। বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে এছাড়াও আরও অনেক নানান বিষয় উঠে এসেছে। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তিনি বিবিসিকে যে একটি বক্তব্য দিয়েছেন সেখানে অনেক বিষয়ে তিনি কথা বলেছেন, বেশ কিছু বিষয়। তার ভিতরে একটা হচ্ছে
দেশের যে বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি, সেই অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি আওয়ামী লীগের কথাই সামনে আনছেন, যে একটি পলাতক দল, মূলত মেনশন করেছেন তিনি আওয়ামী লীগের কথাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেটাকে মোকাবেলার জন্য তিনি সর্বাত্মক যে চেষ্টা সেটার কথা বলছেন। একই সঙ্গে ভারতের সঙ্গে যে সম্পর্কের বিষয়টাতে কথা বলেছেন, যে ভারতের সঙ্গে এই কেন্দ্রিক, অর্থাৎ এই আওয়ামী লীগের সঙ্গেই তো ভারতের, যেহেতু শেখ হাসিনা ভারতে আশ্রিত এই মুহূর্তে ভারতে আছেন এবং সেই সমস্ত সময় নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে, ইউনূস সরকারের বিষয়ে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচারও করা হচ্ছে। সেই অপপ্রচারের থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা তিনি দাবি করছেন। এবং তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ভুল বোঝাবুঝি তিনি কাম্য নয় মনে করছেন এবং সেটাকে তিনি উত্তরণের চেষ্টা করছেন, যে কীভাবে এই ধরনের ভুল বোঝাবুঝি থেকে যে ভারত জায়গার সম্পর্কের যে ধরনের টানা পড়েন সেটা কীভাবে কিন্তু উনি কিন্তু একটা বিষয় ওখানে দাবি করেছেন যে ভারতের সাথে কোনো ধরনের মানে সম্পর্কের কোনো অবনতিই নেই। হ্যাঁ, সেটা তিনি অবনতি নেই বলে মনে করছেন। ভুল বোঝাবুঝির কারণে যে ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে সেইটা তিনি উত্তর চাচ্ছে। অবনতি নেই সেটা আসলে বাস্তবতা সেরকম না, হয়েছে। হ্যাঁ, ভুল বোঝাবুঝি বলেছেন, আমরাও মনে করি এটা ভুল বোঝাবুঝি থেকেই হয়েছে। এরা বাংলাদেশ যে সরকারই থাকুক না কেন এখানে, ভারতের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কের ক্ষেত্রে তারা কেউ ভারতকে একেবারেই উড়িয়ে দিয়ে চিন্তা করছে এই সরকার, সেটা মনে হচ্ছে না। তো সম্পর্কের ক্ষেত্রে আপনার ভারতও কিন্তু চাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে একটা ভালো জায়গায় থাকুক। সেটা ভারতেরও কোনো ধরনের ইয়ে নেই যে আমরা একেবারে খুব ডিটাচড হয়ে যাব একজন আরেকজনের সঙ্গে, সেরকম কিন্তু নেই। আবার সেইভাবে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও বললেন যে না, যেভাবে হোক সম্পর্ক একই জায়গায় আছে, যদিও মনে হচ্ছে যে তার কথা এটা প্র্যাকটিক্যালটা একটু ভিন্ন হতে পারে, হ্যাঁ অন্যগুলো কারণে হ্যাঁ ভিন্ন হতে পারে, বাট মনের চাওয়া যেটা, অর্থাৎ বাংলাদেশ এখনো চাচ্ছে যেন প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতের দিকে আমরা এর একটু সূত্র ধরে সমকালের একটা শিরোনামে চলে যাব, যেখানে লেখা আছে বারবার প্রতিশ্রুতি, সীমান্তে বন্ধ হচ্ছে না গুলি, এবং গত জানুয়ারিতেও 2 জনকে হত্যা করা হয়েছে ভারত সীমান্তে। দেখুন, ভারত সীমান্তে এই পরিস্থিতি শুধু এরকম এই কয়েকদিনের ব্যবধানের যে ঘটনা সেরকম না। ভারত সীমান্তে বাংলাদেশিদের গুলি বা বিএসএফ এক ধরনের গুলি চালানোর ঘটনা কিন্তু দীর্ঘদিনের আলোচনা, এবং সেটাকে শূন্য কোটায় নামিয়ে আনার জন্য কত যে বৈঠক, কত যে প্রতিশ্রুতি হয়েছে, কিন্তু ফলাফলটা বুঝতেই পারছেন শূন্য। এখন সেক্ষেত্রে কিন্তু আসলে কি ভারত চাচ্ছে না যে আমাদের সাথে সম্পর্কটা, আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ওইভাবে ভালো হয়ে উঠুক? কিন্তু না, আমি সেখানে সম্পর্কের ক্ষেত্রে বর্ডার কিলিং বা বর্ডার ম্যানেজমেন্ট, বর্ডারে যে প্রায় দেখা যায় যে বেড়া নিয়ে এখন খুব বেশি উত্তেজনা তৈরি হচ্ছে। মানে এক একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে বিএসএফ এর যারা আছেন বর্ডারে, তারা চেষ্টা করছেন একটা ছোট ছোট বিষয়গুলোকে সামনে এনে বড় ধরনের অবস্থা ইস্যু তৈরি করা। হ্যাঁ, আপনি বাংলাদেশ ভারত সম্পর্কের সুসম্পর্কের ক্ষেত্রে বর্ডার কিলিং এর এক ধরনের ভিন্ন একটু দিক আছে। বর্ডার কিলিংটাকে আপনি বর্ডার ম্যানেজমেন্টের মাধ্যমে আমি আসলে দেখতে চাই ভিন্ন আঙ্গিকে। এভাবে দেখতে চাই, ধরুন সম্পর্কের একটা বড় রেখা আছে, সেই রেখার বাইরে বর্ডারটা একটি আলাদা জায়গা। সেখানে বাংলাদেশিদেরও এক ধরনের সেই কড়া বার্তাটা দেয়া, যেটা অবশ্য শুরু হয়েছে। আমরা মনে হয় যে গত 6 মাসে যে ধরনের বার্তা বিজেপির পক্ষ থেকে গিয়েছে, সেই বার্তা হয়তো আগে এভাবে কখনো যায়নি। প্রতিবাদের কথা বলি, যখনই কোনো বেড়া নির্মাণের কথা উঠছে, গাছ কাটার কথা উঠছে, বিজেপি এবং স্থানীয় বাসিন্দারা যেভাবে প্রতিবাদ জানিয়েছে, আমার দৃষ্টিতে মনে হয়নি গত কয়েক বছরেও এই ধরনের ঘটনা, যেখানে বিএসএফ কোনো কার্যক্রম করলে সেখানটার সুস্পষ্ট প্রতিবাদ জানানোর যে জায়গাটা তৈরি হয়েছে গত 6 মাসে, সেটাকে আসলে আমার কাছে ভিন্ন আঙ্গিকই মনে হচ্ছে না। এটা প্রতিবাদের জায়গাটাতে বিজেপি ঠিক আছে। তবে হ্যাঁ, এইখানে এই বর্ডার কিলিংয়ের ক্ষেত্রে কিংবা সীমান্তে যে অস্থিরতা, 2 সীমান্তে, বাংলাদেশ সীমান্তে, সেখানে বাংলাদেশ এবং ভারতের আরও বসে এক ধরনের নির্দিষ্ট করে দেওয়া যায় না বর্ডারে এই বাংলাদেশের এই অংশটুকু বাংলাদেশের অধিকার, এই অংশটুকু ভারতের অধিকার, এবং বাংলাদেশ থেকেও যদি অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রটা তৈরি হয়, তখন সেটাও বাংলাদেশকে অবশ্যই দেখা উচিত। কারণ আপনি যদি যে কারণেই হোক না কেন, তারা সীমান্তে যদি কেউ যায়, সেটা বাংলাদেশিদেরকেও ম্যানেজ করা উচিত যে না, আমার এই অংশটুকু এখানে যাবে না। আমরা বাংলাদেশ প্রতিদিনের আর একটা শিরোনামে যেতে চাই, যেখানে শিরোনামটা ছিল এরকম: জামিনে বেরিয়ে অপরাধে হাত পা ভেঙে তুলে ফেলা হলো 2 চোখ, আইন ভেঙে মব জাস্টিস।
হ্যাঁ, যখন যখন 5 আগস্টের পরে পরে অর্থাৎ আগস্টের পরে পরে 2-1 মাসের ব্যবধানে যখন জামিনে অনেক অপরাধীদের ছাড়া পেয়ে যাচ্ছিল, মানে যারা শিশু সন্ত্রাসী নামে এক সময় ছিল, এখনো পাচ্ছে। হ্যাঁ, তখন একটা সময় ছিল খুব বেশি আকারে, এটা নিয়ে কিন্তু সাধারণ জনগণ এক ধরনের আতঙ্ক এবং ক্ষোভের আতঙ্কই বলবো আমি। হ্যাঁ, এখনো পাচ্ছে। হঠাৎ করেই আপনি 5 আগস্ট পরবর্তী সময় 2-1 মাসের পরে বেশ কয়েকজন একেবারে শীর্ষ সন্ত্রাসী যাদেরকে অনেকে চিনে, নাম সহকারে চিনে, এমন অনেকেও বের হয়ে গেল। তখনই এক ধরনের আতঙ্ক ছিল যে না, এরা পরবর্তীতে কী ধরনের ঘটনা ঘটবে। সেই আতঙ্ক অনেকটাই কিন্তু ঠিক হয়েছে, মানে সেই আতঙ্কিত অবস্থার পরিস্থিতি। এখন পুলিশ আবার বলছে যে না, আমরা সেই শীর্ষ সন্ত্রাসীদেরকে নজরদারিতে দেখছি, তারা কী করতে কী করে না করে সেটা আমরা খেয়াল করছি। কিন্তু এখন নজরদারি রেখে খুব বেশি হবে, মানে সেটা আসলে নজরদারি করেও মানে এদেরকে আবার সেই আগের জায়গায় নিয়ে যাওয়া এটা খুব সহজ হবে না। যে কারণেই আমার কাছে মনে হয় যে না, আইন শৃঙ্খলার এক ধরনের যে অন্যতম কারণ, পুরোটা না, এই যে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা হচ্ছে তার একটা কারণ হচ্ছে এভাবে ছেড়ে দেওয়াটা। মব জাস্টিসের কথা আপনি বলছিলেন, দেখুন মব যারা হচ্ছে এখানে একটু যোগ করতে চাই যে এখানে কি আসলে বা যারা জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়িয়ে যাচ্ছে তাদের কি আসলে জামিন ক্যান্সেল করে দেওয়া বা বাতিল করে দেওয়া না এখন? হ্যাঁ, সেটা আসলে আদালতের এক ধরনের বিষয় এবং আইন শৃঙ্খলা সরকারেরও এক ধরনের ম্যান্ডেট হতে পারে যে আমরা আসলে কিভাবে নিয়ন্ত্রণটা করবো। আসলে সরকারি ম্যান্ডেট। শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে জানিয়ে দেবো শিরোনামগুলো আবার। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ পদায়নের তারিখ ঘোষণা, 12 মার্চের মধ্যে যোগদানের নির্দেশ। ফরিদপুরের মধুমতি নদীতে তীররক্ষা বাঁধের কাজ শুরু, উচ্ছ্বসিত নদী পাড়ের বাসিন্দারা, মান নিশ্চিতের তাগিদ। বাজারে কদর বাড়ায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদে ঝুঁকছেন চাষিরা, সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া, নকআউটের রেকর্ডে এগিয়ে অজিরা, গ্রুপ পর্বের জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।